হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য তোমাদের যে মক টেস্টের সায়েন্সের মক টেস্টের যে সিরিজটা চলছিল, আজকে তার টেস্ট নাম্বার 20। তো আজকে আমরা টোটাল 25টা কোশ্চেন দেখব, 25টা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখব। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ফিজিক্স থেকে কি বলেছে, যে কোন তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে। তো এর মধ্যে থেকে কোন ওয়েভটা, ঠিক আছে, এর মধ্যে থেকে কোন ওয়েভটা উইদাউট কোনো মিডিয়াম চলতে পারে, ঠিক আছে। শব্দ তরঙ্গ, জল তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি ভূমিকম্প তরঙ্গ। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি, ঠিক আছে, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। মনে রাখবে এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে এগুলো কিন্তু ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে চলতে পারে। ফর এক্সাম্পল কি? ফর এক্সাম্পল কিন্তু হচ্ছে লাইট, ঠিক আছে। লাইট কিন্তু শূন্য মাধ্যমে বা ভ্যাকিউমে চলতে পারে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন যন্ত্র দিয়ে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়। কোনো একটা সার্কিট, ঠিক আছে, মনে করো কোনো একটা সার্কিট আছে, সেই সার্কিটে যে ইলেকট্রিসিটির যে ফ্লো হচ্ছে সেটা খুব কম হচ্ছে, অনেক কম হচ্ছে। তো সেটাকে মাপার জন্য সবার প্রথমে তো এই বৈদ্যুতিক যে প্রবাহটা আছে, নর্মাল যে বৈদ্যুতিক প্রবাহ, সেটা মাপার জন্য কিন্তু অ্যামমিটার ইউজ করা হয়, ঠিক আছে, অ্যামমিটার ইউজ করা হয়। কিন্তু এখানে দেখো কি বলেছে, যে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ, অর্থাৎ একদম কম মাত্রায় যদি সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, সেক্ষেত্রে কোন যন্ত্রটা দিয়ে আমরা মাপি তড়িৎ প্রবাহটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আমরা গ্যালভেনোমিটারের সাহায্যে মাপি, ঠিক আছে। গ্যালভেনোমিটারের সাহায্যে কিন্তু কোনো একটা বর্তনীর মধ্যে প্রবাহিত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে বৈদ্যুতিক প্রবাহ হয় সেটাকে কিন্তু মাপা হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। এবার দেখো এখানে দেখো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো ওহম মিটার আছে। ওহম মিটার দিয়ে কি মাপা হয়? ওহম মিটার দিয়ে কিন্তু যে রেজিস্ট্যান্স, যেটাকে আমরা রোধ বলে থাকি বা প্রতিরোধ বলে থাকি, সেই রেজিস্ট্যান্স কিন্তু মাপা হয়ে থাকে। নেক্সট দেখব 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন কণার ভর সর্বনিম্ন হয়ে থাকে। পরমাণুর মধ্যে যে 3টে কণা থাকে, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন। তো এই 3টের মধ্যে থেকে সবথেকে কার ভর নিম্নতম, সবথেকে ভর কম কার? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রন। ইলেকট্রনের যে ভর থাকে সেটা কিন্তু সবথেকে বেশি হালকা হয়ে থাকে বা সবথেকে বেশি কিন্তু লাইটেস্ট হয়ে থাকে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। আর সবথেকে বেশি ভারী কোনটা হয়ে থাকে? সবথেকে বেশি কিন্তু হেভিয়েস্ট হয়ে থাকে নিউট্রন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে বিদ্যুৎ পরিবাহিতা কিসের ওপর নির্ভর করে। যে ইলেকট্রিক যে কারেন্ট, তার যে ফ্লো, অর্থাৎ যে কারেন্টের যে যেটাকে আমরা বলতে পারি যে কারেন্ট যাচ্ছে, সেটা কিসের ওপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। ঘনত্বের ওপর, তাপমাত্রার ওপর, পদার্থের প্রকৃতির ওপর নাকি ওপরের সবগুলো। তো দেখো যে কারেন্টের যে ফ্লো বা ফ্লো অফ কারেন্ট যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু ঘনত্বের ওপর নির্ভর করে, তাপমাত্রার ওপরও নির্ভর করে, আবার পদার্থের যে প্রকৃতি তার ওপরও কিন্তু নির্ভর করে, ঠিক আছে। পদার্থের প্রকৃতি মানে কিন্তু এখানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে যাচ্ছে, যে ম্যাটেরিয়ালটার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যে ওয়্যারটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ওয়্যারটা কেমন, যে মেটালিক ওয়্যারটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কোন মেটাল দিয়ে তৈরি, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে, টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে থাকে, আর ডেনসিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওপরের সবগুলো ফ্যাক্টরের ওপরেই কিন্তু ইলেকট্রিসিটির যে ফ্লো আছে বা তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা কিন্তু ডিপেন্ড করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 5 নম্বর কোশ্চেন, যে রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত কত। তো এটা আমাদেরকে দেখো যে অপশানগুলো দিয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রক্স অপশান দিয়েছে। তো যে রেডিও ওয়েভটা আছে, সেই রেডিও ওয়েভের যে ওয়েভ লেন্থ আছে, সেই ওয়েভ লেন্থ কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো এখানে অ্যাকর্ডিং টু অপশান আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে। আর মনে রাখবে এই যে রেডিও ওয়েভ আছে, এই রেডিও ওয়েভের যে ওয়েভ লেন্থ, সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। এই কারণের জন্য কিন্তু স্যাটেলাইটগুলোতে এই রেডিও ওয়েভই ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো যে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়, বা ঠিক আছে নিউক্লিয়ার বিদ্যুৎ যেটাকে আমরা পারমাণবিক বিদ্যুৎ বলে থাকি। তো কোন প্রক্রিয়ায় এই পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে, সেই প্রক্রিয়াটার নাম কি? নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, রেডিও অ্যাক্টিভ ক্ষয় নাকি গামা বিকিরণ। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউক্লিয়ার ফিশন। দেখো অনেকের কিন্তু কনফিউশন হয় এই ফিশন শব্দটা, ঠিক আছে, এই যে ফিশন শব্দটা আছে আর এই যে ফিউশন শব্দটা আছে, এই দুটো শব্দের মধ্যে কিন্তু কনফিউশন হয়। দেখো ফিউশন মানে কি? ফিউশন মানে কিন্তু ভেঙে যাওয়া, ঠিক আছে। ফিউশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, যেখানে কি হয়, যেখানে কিন্তু যে মৌলটা আছে, সেই মৌলটার যে নিউট্রন থাকে, সেটা কিন্তু 2 ভাগে ভেঙে গিয়ে দুটো ইকুয়াল হাফজের নিউট্রন তৈরি হয়। আর এই যে ফিউশন যেটা আছে, ঠিক আছে, এটা আমি ফিশনের কথা বললাম, ফিশন মানে ভেঙে যাওয়া। আর যে ফিউশন যেটা আছে, সেখানে কি হয়, সেখানে কিন্তু অ্যাডিশন হয়, অর্থাৎ যোগ হয়, অর্থাৎ যে দুটো মৌলের আলাদা আলাদা নিউট্রন কিন্তু একসাথে যোগ হয়, ঠিক আছে। মনে রাখবে এই
ফিউশনে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। নিউক্লিয়ার ফিশনটা কোথায় ইউজ করা হয়, যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট থাকে সেই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। আর নিউক্লিয়ার ফিউশন যেটা আছে সেটা কোথায় ইউজ করা হয়, সেটা কিন্তু তোমার হচ্ছে সূর্যতে, ঠিক আছে। সূর্যের মধ্যে যে প্রক্রিয়াটা চলছে, ঠিক আছে, সূর্য যে জ্বলছে সেটা কিন্তু এই প্রক্রিয়ায় হয়ে থাকে, বা যে কোনো নক্ষত্রের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াতেই প্লাজমা তৈরি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সূর্যলোককে 7টা রঙে বিভক্ত করার জন্য কোন অপটিক্যাল যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? আয়না ব্যবহার করা হয়, লেন্স ব্যবহার করা হয়, প্রিজম ব্যবহার করা হয়, নাকি মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়? দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে প্রিজম। মনে করো এটা হচ্ছে সূর্য, এখান থেকে যখন লাইট রেসটা আসছে এখানে কিন্তু 7টা রঙে, ঠিক আছে, 7টা রঙে কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে থেকে দেখো, এর মধ্যে থেকে সব থেকে নিচে কে থাকে, সব থেকে নিচে কিন্তু থাকে হচ্ছে ভায়োলেট, ঠিক আছে, সব থেকে নিচে হচ্ছে ভায়োলেট থাকে, আর সব থেকে ওপরে কিন্তু থাকে হচ্ছে রেড, ঠিক আছে। আচ্ছা, এটার পুরো যে নাম এটাকে আমরা বাংলাতেও বলতে পারি, ইংলিশেও বলতে পারি। বাংলাতে কিন্তু বলা হয় বেনিয়া সহকলা, আর ইংলিশে কিন্তু বলা হয় ভিভ জিওর, ঠিক আছে। ইংলিশে কি বলা হয়, ভিভ জিওর। ভি ফর ভায়োলেট, আই ফর হচ্ছে ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, আর আর ফর কিন্তু হচ্ছে রেড, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের কি অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রিজম। প্রিজম কিন্তু সেই অপটিক্যাল মিডিয়ামটা বা অপটিক্যাল যন্ত্রটা যেটার মাধ্যমে কিন্তু সূর্যের রঙকে 7টা ভাগে ভাগা যায়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো কেমিস্ট্রি থেকে, যে কপার সালফেটের স্ফটিকের নীল রং কোন কারণের জন্য হয়ে থাকে? আচ্ছা, এটা করার জন্য সবার প্রথম তোমাদের কপার সালফেটের সংকেত জানাতে হবে। দেখো তোমাদের কিন্তু এই যে কপার সালফেটের যে সংকেত, তোমাদের কিন্তু যে কেমিক্যাল ফর্মুলা আর কেমিক্যাল নেমের উপরে কালকে একটা ক্লাস দিয়েছিলাম, তো সেই ক্লাসটা তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবে। দেখো সবার প্রথম মনে রাখবে যে কপার সালফেট, সেই কপার সালফেটের যে ফর্মুলা সেটা কিন্তু হয়ে থাকে CuSO4 5H2O, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু তুতেও বলা হয়ে থাকে, ঠিক আছে। দেখো সবার প্রথম এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, সবার প্রথম এখানে দেখো যে 5H2 আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে কপার সালফেটের যে স্ফটিক সেখানে কতগুলো তোমার হচ্ছে জলের অণু থাকে, তো 5টা জলের অণু থাকে। এবার বলেছে এর যে রং সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু নীলাভ হয়ে থাকে, ঠিক আছে। তো সেটা কিসের জন্য হয়ে থাকে, সেটা কিন্তু যে কপার আয়ন থাকে এর মধ্যে যে কপার আয়ন থাকে সেই কপার আয়নের জন্য হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে কোন মৌলকে ধাতুর রাজা বলা হয়, ঠিক আছে। তো ধাতুর রাজা বা হচ্ছে কিং অফ মেটালস কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্বর্ণ বা সোনা, ঠিক আছে, যেটাকে আমরা গোল্ড বলে থাকি। আচ্ছা, এই গোল্ডের যে ল্যাটিন নাম সেটা কি, সেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে অরাম, ঠিক আছে। সেই কারণের জন্য যে গোল্ডের সিম্বল সেটা কিন্তু বা গোল্ডের যে সংকেত সেটা কিন্তু AU হয়ে থাকে। এইবার এটার যে অ্যাটমিক নাম্বার কত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে সোনার অ্যাটমিক নাম্বার কত এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। রূপকে কি বলা হয়, রূপকে কিন্তু বলা হয় হচ্ছে AG, ঠিক আছে, আর্জেন্টাম। আচ্ছা, প্লাটিনামকে কি বলা হয়, প্লাটিনামকে কিন্তু বলা হয় PT, আর লোহাকে তোমরা জানো লোহাকে কিন্তু বলা হয় ফেরাস, ঠিক আছে। তোমরা যদি পারো তো প্রত্যেকটার এই যে তোমার হচ্ছে AU AG PT আর FE প্রত্যেকটার কিন্তু যে অ্যাটমিক নাম্বার সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকে 10 নম্বর কোশ্চেন, যে ক্ষার ধাতু জলে পড়লে কি উৎপন্ন হয়, ঠিক আছে। ক্ষার ধাতু জলে পড়লে কি উৎপন্ন হয় সেটা কিন্তু জানতে চেয়েছে। তো দেখো এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল করতে পারি, ঠিক আছে। মনে করো এক্ষেত্রে ক্ষার ধাতু যদি জলে পড়ে তাহলে কি হতে পারে, মনে করো আমরা এখানে 2Na নিলাম, ঠিক আছে। Na মানে কি, Na মানে কিন্তু হচ্ছে তোমার Na মানে কিন্তু সোডিয়াম, যেটা কিন্তু একটা ক্ষার ধাতু, ঠিক আছে। আচ্ছা, এটা যদি জলে পড়ে অর্থাৎ এটার সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি তাহলে কি উৎপন্ন হবে, তাহলে কিন্তু কি হবে, একটা কিন্তু তোমার হচ্ছে ক্ষার উৎপন্ন হবে, সেটা কি হবে, সেটা কিন্তু NaOH হবে, আর কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাকে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। যদি আমরা ব্যালেন্স করি, দেখো এখানে দুটো Na আছে, আমরা এখানে দুটো Na দিলাম। আচ্ছা, এখানে দেখো জল কতগুলো ছিল, এখানে কিন্তু তোমার 2H2 করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু তোমার দুটো হাইড্রোজেন ছিল, মোট টোটাল 4টে হাইড্রোজেন ছিল, এখানে দুটো হাইড্রোজেন আছে আর এখানে দুটো হাইড্রোজেন আছে, মোট কিন্তু 4টে হাইড্রোজেন পেয়ে যাচ্ছি, অক্সিজেন কিন্তু দুটো পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যদি আমরা ক্ষার ধাতুর সাথে জলের বিক্রিয়া করাই সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষার আর একটা কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয়, তার কারণ কি NaOH কিন্তু একটা তীব্র ক্ষার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আজকের 11তম কোশ্চেন, যে কোন গ্যাসে জল দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে কোন গ্যাস, SO2 O2 H2 নাকি N2? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে SO2, ঠিক আছে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কী করে, সালফার ডাইঅক্সাইড কিন্তু জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, যে কার্বন টেট্রাক্লোরাইড, দেখো সবার প্রথম দেখো এর কিন্তু সংকেতটা মুখস্থ করবে, ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হচ্ছে CCl4, ঠিক আছে, এটা কিন্তু এর ফর্মুলা। এতে কোন প্রকারের বন্ধন আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে C ফর কি,
এখানে সি ফর কিন্তু হচ্ছে কার্বন। কার্বন কি? কার্বন কিন্তু হচ্ছে একটা নন মেটাল, ঠিক আছে, কার্বন একটা নন মেটাল। আচ্ছা সিএল কি? সিএল কি? সিএল হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন, অর্থাৎ এটাও কিন্তু একটা নন মেটাল। তো একটা নন মেটালের সাথে আর একটা নন মেটালের কেমন বন্ধন হয়? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোভ্যালেন্ট বন্ড, যেটাকে বাংলাতে কি বলে? যেটাকে কিন্তু বাংলাতে বলে হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে, এটাকে কি বলা হয় বাংলাতে? সমযোজী বন্ধন। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 13তম কোশ্চেন কি বলেছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের রাসায়নিক সংকেত কি? তো তোমাদের একটু আগে বললাম, তোমাদের যে কেমিক্যাল নেম আর কেমিক্যাল ফর্মুলার ওপরে যে ক্লাসটা করিয়েছিলাম, আমি ডিসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিও। ওখানে কিন্তু 50টা, ঠিক আছে, 50টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কেমিক্যাল নেম আর কেমিক্যাল ফর্মুলা ওখানে তোমাদেরকে করিয়েছি, তার মধ্যে কিন্তু এটাও ছিল, ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে H2O2, ঠিক আছে, H2O2, এটা কিন্তু যে হাইড্রোজেন পারঅক্সাইড তার রাসায়নিক সংকেত। নেক্সট দেখবো আজকে 14তম কোশ্চেন কি বলেছে দেখো বায়োলজি থেকে, যে মানুষের কানে কোন অংশ শব্দ তরঙ্গ গ্রহণ করে? ককলিয়া, কানের পর্দা, সেমি সার্কুলার ক্যানাল নাকি ইউস্টেচিয়ান টিউব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে কান থাকে সেই কানে কিন্তু যে কানের পর্দা, যেটাকে আমরা ইয়ার ড্রাম বলে থাকি, সেই ইয়ার ড্রাম কিন্তু কী করে? ইয়ার ড্রাম কিন্তু শব্দ তরঙ্গগুলোকে রিসিভ করে, ঠিক আছে, শব্দ তরঙ্গগুলোকে রিসিভ করে থাকে। নেক্সট দেখবো আমরা কি বলেছে দেখো, যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন অপরিহার্য, বা রক্তের যে ব্লাড ক্লটিং, ঠিক আছে, ব্লাডের যে ক্লটিং, তার জন্য কোন ভিটামিন সবথেকে বেশি প্রয়োজন? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? তো তোমাদের এটা অনেকবার করিয়েছি, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন। তো আমাদের রক্ত জমাট বাঁধতে কিন্তু ভিটামিন কে এর সবথেকে বেশি ভূমিকা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো ভিটামিন সি এর, আচ্ছা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, যে ভিটামিন কে এর যে রাসায়নিক নাম আছে বা ভিটামিন কে এর যে সায়েন্টিফিক নেম আছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকছে। আচ্ছা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন বি এর অভাবে কি হয়ে থাকে? ভিটামিন বি এর অভাবে কিন্তু দেখো ভিটামিন B1 যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বেরি রোগ হয়ে থাকে, ঠিক আছে, বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন B2 এর জন্য কি রোগ হয়? ভিটামিন B2 এর জন্য কিন্তু যে হচ্ছে আমরা বলতে পারি রাইবোফ্লেভিন যেটাকে বলা হয়, এটার যে নাম, এটার জন্য কিন্তু যে গালে ঘা, তারপরে তোমার হচ্ছে যে জিভে যে তোমার হচ্ছে যে ক্ষত, সেগুলো কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন B12 এর জন্য কি হয়ে থাকে? ভিটামিন B12 এর জন্য কিন্তু অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া হয়ে থাকে। আর ভিটামিন এর জন্য কি হয়? ভিটামিন এর জন্য কিন্তু রাতকানা বা জিরোপথ্যালমিয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে মানুষের লাল রক্তকণিকা, যেটাকে আমরা কি বলে থাকি? রেড ব্লাড কর্পাসেল, বা যেটাকে আমরা RBC বলে থাকি, সেই RBC আয়ু কতদিন? আচ্ছা সবার প্রথম এটা জানার জন্য জানতে হবে যে RBC কোথা থেকে উৎপন্ন হয়। RBC কিন্তু যে লাল অস্থিমজ্জা আছে, ঠিক আছে, লাল অস্থিমজ্জা, যেটাকে আমরা বোন ম্যারো বলে থাকি, সেই বোন ম্যারো থেকে উৎপত্তি লাভ করে। আর এই যে RBC আছে, এটা কি করে? এটা কিন্তু ব্লাডে অক্সিজেনকে ক্যারি করে, আর এটা কিন্তু মোট 120 দিন পর্যন্ত বাঁচে, ঠিক আছে। আচ্ছা এই RBC কোথায় গিয়ে মৃত্যুবরণ করে বা কোথায় গিয়ে হচ্ছে মরে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে RBCর যে কবর, সেটা কোন জায়গাটাকে বলা হয়, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 17তম কোশ্চেন, যে উদ্ভিদে জাইলেমের কাজ কি? ঠিক আছে, দেখো উদ্ভিদের দুই ধরনের টিস্যু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জাইলেম আর একটা কিন্তু হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, এই দুটো টিস্যু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা জাইলেম মানে কি মনে রাখতে বলেছিলাম? জাইলেম মানে মনে রাখতে বলেছিলাম জল, আর ফ্লোয়েম মানে কিন্তু হচ্ছে ফুড, যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু বলা হয় খাদ্য। তাই জাইলেমের কাজ কি হবে? জাইলেমের কাজ কিন্তু হবে পুরো বডিতে জলকে পরিবহন করা, ঠিক আছে। আর ফ্লোয়েমের কাজ কি হবে? ফ্লোয়েমের কাজ কিন্তু হবে পাতায় তৈরি উৎপন্ন গ্লুকোজ বা খাদ্যকে কিন্তু সারা শরীরে পৌঁছে দেওয়া। নেক্সট দেখব, আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে ম্যালেরিয়া রোগের জীবাণু কোন প্রকারের জীব হয়ে থাকে? ঠিক আছে, ম্যালেরিয়া রোগের যে জীবাণু হয়ে থাকে, ঠিক আছে, সেটা কোন রকমের জীবাণু হয়ে থাকে? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ছত্রাক? তো সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা প্রোটোজোয়া হবে, ঠিক আছে। আচ্ছা সেই প্রোটোজোয়াটার নাম কি? প্রোটোজোয়াটার নাম কিন্তু হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে, প্রোটোজোয়াটার নাম কি? প্রোটোজোয়াটার নাম কিন্তু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। আচ্ছা এই ম্যালেরিয়া রোগের বাহককে? ম্যালেরিয়া রোগের বাহক কিন্তু হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস যে মশা আছে, সেটা কিন্তু ম্যালেরিয়া রোগের বাহক হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা এইবার দেখো এখানে একটা জিনিস বলি, আচ্ছা ভাইরাস নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? ভাইরাস নিয়ে বা সায়েন্টিফিক স্টাডি অফ ভাইরাসকে কি বলা হয়? এটাকে কিন্তু ভাইরোলজি বলা হয়,
ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ব্যাকটেরিয়াকে কিন্তু বলা হয় হচ্ছে ব্যাকটেরিওলজি। প্রোটোজোয়াকে কি বলা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর ছত্রাক যেটা আছে এটাকে আমরা ফাঙ্গি বলি বা ফানজাই বলি। এটা নিয়ে যে পড়াশুনো বা সায়েন্টিফিক স্টাডি এটাকে কিন্তু মাইকোলজি বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? এটাকে কিন্তু মাইকোলজি বলা হয়। নেক্সট দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে মানুষের চোখে কোন অংশে আলোক সংবেদী কোষ থাকে, ঠিক আছে। আলোক সংবেদী কোষ কোথায় থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রেটিনা, ঠিক আছে। রেটিনাতে কিন্তু দুই ধরনের কোষ থাকে, ঠিক আছে। একটা হচ্ছে রড সেল থাকে আর একটা কিন্তু কোন সেল থাকে, ঠিক আছে। রড সেলের কাজ কি? রড সেল কিন্তু ডিম লাইট বা যেটাকে আমরা বলে থাকি অন্ধকারে দেখতে সাহায্য করে। আর কোন সেলের কাজ কি? কোন সেলের কাজ কিন্তু হচ্ছে কালার প্লাস হচ্ছে যে লাইট সেন্সিটিভিটি সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 20তম কোশ্চেন, যে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদনের অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট নাকি রাইবোজোম? তো এটা তো একটা রিপিট কোশ্চেন, এটা তোমাদের অনেকবার করিয়েছি, তো এটার অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা ফিজিক্সের নিউমেরিক্যালসে ঢুকবো। এবার দেখো কি বলেছে, যে একটি 10 কেজি ভরের বস্তু 2 মিটার উচ্চতায় তোলা হলো, এর বিভব শক্তি কত হবে? দেখো এক্ষেত্রে বিভব শক্তি বের করতে বলেছে। দেখো যখনই তোমরা দেখতে পাচ্ছ এই উচ্চতা আছে, ঠিক আছে, উচ্চতা মানে কি? উচ্চতা মানে কিন্তু সেখানে হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। যদিও কিন্তু এখানে জি এর যে ভ্যালু আছে সেটা কিন্তু মিসিং আছে, ঠিক আছে। তো জি এর যে ভ্যালু আছে সেটাকে তোমরা 9.8 ধরতে পারো, তাহলে 9.8 ধরলে কিন্তু তোমাদের অ্যান্সার এখানে মিলবে না, ঠিক আছে। তো আমরা জি এর যে অরিজিনাল ভ্যালু 9.8 ধরে এটা করব। তো আমাদের ফর্মুলা কি? ফর্মুলা কিন্তু হচ্ছে mgh, ঠিক আছে। এম কত? এম হচ্ছে 10 কেজি। আচ্ছা, জি এর ভ্যালু কত ধরেছি? জি এর ভ্যালু কিন্তু ধরেছি 9.8, আর এইচ কত আমাদের? এইচ কিন্তু হচ্ছে 2 মিটার। আচ্ছা, এই 10 দিয়ে মনে করো পয়েন্টের জন্য 10 উঠে গেল, এটা দিয়ে এটা কেটে গেল। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে? 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 19, 196 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, আমি আবারও বলছি, এই যে অপশানগুলো আছে এগুলো কিন্তু নেগলিজেবল, তার কারণ এখানে কিন্তু জি এর ভ্যালু দেওয়া নেই, আর জি এর ভ্যালু না দেওয়া থাকলে কিন্তু সবসময় 9.8ই ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্ক করবে না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 22তম কোশ্চেন, যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 300 সেকেন্ডে প্রবাহিত হলে চার্জ কত হবে? আচ্ছা, সবার প্রথম চার্জকে কি ধরা হয়? চার্জকে কিন্তু সি ধরা হয়, আর এর যে একক সেটা কিন্তু কুলাম্বে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। কুলাম্বে প্রকাশ করা হয়ে থাকে, আর এটাকে কিন্তু কিউ ধরা হয়ে থাকে। চার্জ সমান সমান কিন্তু কিউ ধরা হয়ে থাকে, ঠিক আছে। আর চার্জের যে ইউনিট কুলাম সেটাকে কিন্তু সি ধরা হয়ে থাকে। তো চার্জ বের করতে বলেছে, চার্জ বা কিউ বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার, অর্থাৎ যে তোমার কারেন্ট যেটাকে আমরা আই ধরি সেটার সাথে কিন্তু টাইমকে গুণ করতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যে কারেন্ট কত আছে? কারেন্ট কিন্তু আছে 2 অ্যাম্পিয়ার, আর টাইম কত আছে? টাইমকে কিন্তু অলওয়েজ সেকেন্ডে কনভার্ট করে নিতে হয়, আর এখানে কিন্তু সেকেন্ডেই কনভার্ট করা আছে। তো 600 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 600 জুল কোথায় আছে? তো অপশান নাম্বার যে ডি সেখানে কিন্তু আছে 600 জুল, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে একটি বাল্বের রেটিং 60 ওয়াট আর 220 ভোল্ট, ঠিক আছে, এর প্রতিরোধ কত? ঠিক আছে, প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে কিন্তু এখানে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা দেখো, যখন আমাদের ভি এর মান আর আমাদের হচ্ছে যে ডাব্লিউ এর মান দেয়া থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেই ফর্মুলা থেকে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। আচ্ছা, মনে রাখবে ডাব্লিউ সমান সমান কী হয়ে থাকে? ডাব্লিউ সমান সমান কিন্তু ভি স্কোয়ার বাই আর হয়ে থাকে, ঠিক আছে। ভি স্কোয়ার বাই আর এটা কিন্তু ফর্মুলা হয়ে থাকে। তো আর সমান সমান কী হবে? আর সমান সমান কিন্তু হয়ে যাবে ভি স্কোয়ার বাই ডাব্লিউ, ঠিক আছে। এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে। এটা পাওয়ার বের করার ফর্মুলা। পাওয়ার বের করার অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে থেকে এটা কিন্তু একটা ফর্মুলা, যে পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বা যেটা বিভব পার্থক্য আছে তার স্কোয়ার বাই আর বা রোধ কিন্তু হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি আমাদের আর বের করতে হবে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে আর আছে এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তো ডাব্লিউ তাহলে এই পাশে চলে আসবে, তো ভি স্কোয়ার বাই ডাব্লিউ এটা কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে। এই ফর্মুলা কিন্তু অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবার ডেটাটাকে যদি আমরা এখানে পুট করি তো কি দেখতে পাচ্ছি, যে আর ইকুয়ালস টু কী হচ্ছে? আর ইকুয়ালস টু কিন্তু ভি স্কোয়ার বাই ডাব্লিউ হচ্ছে। আচ্ছা, ভিকে স্কোয়ার করলে কত হবে? তো 220কে স্কোয়ার করতে হবে, আর নিচে হচ্ছে যে পাওয়ার সেটা কত? সেটা কিন্তু হচ্ছে 60, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটাকে স্কোয়ার করলে কত হবে? 22কে স্কোয়ার করলে হয় কিন্তু 484, আর তারপরে দুটো জিরো বসবে, ঠিক আছে। আর এক্ষেত্রে কিন্তু হচ্ছে 60। এটা দিয়ে এটাকে কাটো। এবার আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে
একটু কাটাকুটি করতে হবে। আচ্ছা, যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাবো? তো দেখো এখানে 48 আছে, তো 6 8 48 হচ্ছে, তারপরে 4 মানে একটা জিরো বসবে, তারপরে 40, তো কত হচ্ছে 6 6 36, মানে 806 পয়েন্ট সামথিং বেরোবে। আর এটা কিন্তু পয়েন্টে আসবে বা ডেসিমেলে আসবে, কিন্তু যদি তোমরা অ্যান্সার দেখো সেখানে কিন্তু কোথাও ডেসিমেল নেই, তো আমাদেরকে অ্যাপ্রক্স ধরতে হবে। তো এটা 806, এর নিয়ার অ্যাবাউট কিন্তু হচ্ছে কত 800 ওহম হচ্ছে, তো এটাকে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে ধরবো। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন কী বলেছে। দেখো লেন্স থেকে কোশ্চেন করেছে যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বস্তু রাখা হলো 18 সেন্টিমিটার দূরে, প্রতিচ্ছবির অবস্থান কী হবে? তো সবার প্রথমে আমাদের ফর্মুলা লিখতে হবে। তো ফর্মুলাটা কি? ফর্মুলা কিন্তু হচ্ছে যে 1 ফোকাল লেন্থ ইকুয়ালস টু কী হয় 1/v মাইনাস ইউ। আচ্ছা, এফ ফর কি? এফ ফর হচ্ছে ফোকাল লেন্স, ঠিক আছে। তো ফোকাল লেন্থ কত আছে 12 সেন্টিমিটার, আর যেহেতু এটা উত্তল লেন্স তাই এটা কিন্তু পজিটিভে হবে। আচ্ছা, ইউ ফর কি? ইউ ফর কিন্তু হচ্ছে ডিস্টেন্স, আর ডিস্টেন্স কিন্তু অলওয়েজ নেগেটিভে হয়, যেটা 18 সেন্টিমিটার আছে। আর ভি ফর কি? ভি ফর মানে কিন্তু প্রতিচ্ছবি কোথায় হচ্ছে সেটা বের করতে হবে। এবার দেখো আমাদের ভি দরকার, তাই আমরা কি করব? তাই আমরা 1/fটাকে এ পাশে রাখবো, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এইভাবে রাখবো। আচ্ছা, এটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি যে 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। এই জিনিসটাকে তোমরা মনে রাখবে, এটা কিন্তু নেক্সট স্টেপে কাজে লাগবে। তো দেখো নেক্সট স্টেপটা কি হচ্ছে এখানে, তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমরা এখানে আরেকবার লিখবো যে 1/v ইকুয়ালস টু হচ্ছে 1/f, আর এখানে হচ্ছে প্লাস 1/u। ডেটাগুলোকে পুট করি, তো আমাদের যে এফ ছিল সেটা কি ছিল? সেটা কিন্তু 12 ছিল 1/, আর এটা কিন্তু কত ছিল? এটা কিন্তু ছিল হচ্ছে 18, ঠিক আছে। আচ্ছা, এই প্লাসে আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে কিন্তু হয়ে যাবে মাইনাস, তো 1/12 মাইনাস 1/18 কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা এই পাশে এলসিএম নিই, তো এলসিএম নিলে কত হবে? 12 আর 18 যদি আমরা এলসিএম নিই, তো এক্ষেত্রে আমরা কত করতে পারি? 12 দুগুণে 24, 3 18 54, তো এখানে যদি আমরা এলসিএম নিয়ে করি, ঠিক আছে, তো আমরা কত করতে পারি? এক্ষেত্রে 12 আছে, 18 আছে, 2 দিয়ে কাটাকুটি করো 6, আর এখানে হচ্ছে 9, তো 3 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, তো 3 দুগুণে 6, 3 6 18, 3 18তে কত নিতে পারছি? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36 কিন্তু আমরা নিতে পারছি, ঠিক আছে, 36 নিতে পারছি। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি তো কত হচ্ছে 12কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 36কে যদি আমরা 12 দিকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3, আর এক্ষেত্রে 18 দুগুণে 36 অর্থাৎ 1, তো এখানে কত পাচ্ছি? এখানে কিন্তু পাচ্ছি এখানে 2 পাচ্ছি, ঠিক আছে। তো কত হচ্ছে? এটা কিন্তু 1/36 হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা উল্টে দিই, এটা 1/vতে বেরিয়েছে, যদি আমরা ভিতে করি তাহলে কিন্তু কত হয়ে যাবে? 36 সেন্টিমিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে আছে? এটা কিন্তু অপশান বিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, আর এর পাওয়ার কত হবে? দেখো এক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? পাওয়ার বের করার ফর্মুলা কিন্তু হচ্ছে p ইকুয়ালস টু 1/f, ঠিক আছে, পাওয়ারকে p বলা হয়। আর এক্ষেত্রে মনে রাখবে যে দৈর্ঘ্যটা আছে বা যে ফোকাস দৈর্ঘ্যটা আছে সেটাকে কিন্তু অলওয়েজ মিটারে কনভার্ট করে নিতে হবে। তো 25 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 0.25 সেন্টিমিটার কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার কি করতে হবে? এবার এটাকে এখানে রাখো, তো 0.25 এখানে দিয়ে দিলাম, পয়েন্ট উঠে গেল, ওপরে কত হচ্ছে? ওপরে 100 হলো। এই 25 দিয়ে এটাকে কাটো, তাহলে 4 হচ্ছে, তো 4 ডায়োপ্টার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো তোমাদের যেটা বলেছিলাম আগেই, যে রাসায়নিক ফর্মুলা বা রাসায়নিক নামের যে ক্লাসটা করানো হয়েছিল তার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। টোটাল কিন্তু 50টা মোস্ট ইম্পর্টেন্ট আর প্রিভিয়াস ইয়ারে আসা কিন্তু রাসায়নিক ফর্মুলা বা সংকেত ওখানে ডিসকাশন করা হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।